রাজনৈতিক কারণে গণপিটুনি খুনে এ রাজ্যে প্রথম সাজা ঘোষণা, দেশের মধ্যে দ্বিতীয়। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ওয়াকফ আইন নিয়ে অশান্তির মধ্যে বাবা ছেলেকে খুন করা হয়। এই ঘটনায় দোষী 13 জনকেই যাবজ্জীবন সাজা দিল জঙ্গিপুর মহকুমা আদালত। সরকারি আইনজীবী ফাঁসির সাজা চাইলেও যাবজ্জীবন দিয়েছে আদালত। এই বছরের এপ্রিল ওয়াকফ আইনের প্রতিবাদে গরম হয়ে ওঠে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সুতি। কোথাও বাসে আগুন, কোথাও গাড়িতে দোকানে আগুন, একাধিক বাড়িতে ঢুকে তাণ্ডব চালানো হয়। 12 এপ্রিল শামশেরগঞ্জের জাফরাবাদের বাসিন্দা হরগোবিন্দ দাস এবং তার ছেলেকে বাড়ি থেকে টেনে বের করে দুষ্কৃতীরা, কুপিয়ে খুন করে। সেই ঘটনাতেই 13 জন দোষীকেই যাবজ্জীবন সাজা দিল জঙ্গিপুর মহকুমা আদালত। প্রত্যেকের যাবজ্জীবন হলো। ডাকাতির জন্য 10 বছর, হাউস ট্রেসপাস এই আর ইত্যাদি অফেন্সের জন্য 10 বছর। ভিকটিমের বাড়ির লোককে 15 লক্ষ টাকা কম্পেনসেশন দিতে হবে। কিছু লোক ভয়ের মধ্যে হলেও তারা মোবাইলে কিছু ভিডিও ক্যাপচার করেছিল। মারা যাওয়ার আগে ওনার ছেলে যে ডাইং ডিক্লারেশনটা দিয়েছিল যে কিভাবে কারা মেরেছে, সেগুলো আমাদের সামনে কোর্টে এসছে। এই ঘটনার তদন্তে ডিআইজি মুর্শিদাবাদের নেতৃত্বে সিট গঠন হয়। গ্রেপ্তার করা হয় 13 জনকে। 55 দিনের মাথায় চার্জশিট দেয় সিট। যাদের আমরা গ্রেফতার করি তাদের প্রত্যেকের মোবাইলের টাওয়ার লোকেশন সংগ্রহ করে সেটা গুগল ম্যাপের সাহায্যে প্লটিং করে আদালতে পেশ করি। এছাড়াও তদন্তে আমরা সাহায্য নিই গেট প্যাটার্ন অ্যানালিসিসের, যে সিসিটিভি ফুটেজে যাদের হাঁটা চলার ফুটেজ দেখা গিয়েছিল, আদালতে পেশ করা অভিযুক্তদের গেট প্যাটার্ন অ্যানালিসিস হাঁটা চলার ভঙ্গি হুবহু মিলে গেছে। অভিযুক্ত যারা ছিলেন তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র আমরা উদ্ধার করি, তাতে রক্তের দাগ ছিল। হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, তাদের যে শরীর থেকে যে আমরা পিএম ব্লাড কালেক্ট করি, ওই অস্ত্রে লেগে থাকা রক্তের ডিএনএ স্যাম্পল মিলে গেছে। মঙ্গলবার জঙ্গিপুর আদালতে বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় সওয়াল করার সময় বলেন, গত 12 এপ্রিল 3 বার হামলা করা হয়। সকাল 10টা থেকে 11:30টার মধ্যে বাড়ি থেকে হিচড়ে বের করে পৈশাচিক আক্রমণ করা হয়, হত্যা করা হয়। ময়না তদন্তের রিপোর্টে উঠে এসেছে বর্বরচিত আক্রমণ হয়েছে। সিসি ক্যামেরার তার ছিঁড়ে দিয়েছিল, অর্থাৎ পরিকল্পনা করেই হামলা। যারা খুন করেছে তারা ঠান্ডা মাথার ক্রিমিনাল, রক্ত নিয়ে খেলেছে। একজন জেনে শুনে খুন করবে, জেলে গিয়ে বলবে শুধরে গেছে, তারপর আবার বেরিয়ে এসে অপরাধ করবে। এটা হয় না। একটা পরিবারকে শেষ করে 13-14 বছর বাদে আবার যদি জাফরাবাদে ঘুরে বেড়ায়, তাহলে সমাজে কি প্রভাব পড়বে? সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। অভিযুক্তর আইনজীবী বলেন, আদালত কখনো আবেগের জায়গা হতে পারে না। বিরলের মধ্যে বিরলতম এটা প্রমাণ করতে পারেননি তদন্তকারীরা। সরকারি আইনজীবী ফাঁসি চাইলেও 13 দোষীকে যাবজ্জীবন সাজা শোনান বিচারক। আমরা প্রেয়ার করেছিলাম ডেথ সেন্টেন্সের জন্য, কিন্তু কোর্ট যেটা মনে করেছেন সেটাই। আমি এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলেই এটাকে হিয়ারিং করেছি। আমরা টু দ্যাট এফেক্ট অনেকগুলো জাজমেন্ট দিয়েছি অনারেবল সুপ্রিম কোর্টের, কিন্তু রিসেন্টলি অনারেবল সুপ্রিম কোর্ট বহু জাজমেন্টে ডেথ সেন্টেন্সের এগেনস্টে যাচ্ছেন, যার জন্য আমার মনে হয় কোর্ট ওই সমস্ত জাজমেন্ট দ্বারা হয়তো ইনফ্লুয়েসড হয়েছেন। রাজনৈতিক কারণে গণপিটুনি খুনের শাস্তি পশ্চিমবঙ্গে এই প্রথমবার, আর দেশের মধ্যে দ্বিতীয়বার, উত্তরপ্রদেশের বাইরাইচের পরে। এদিন আদালতে বিশেষ সরকারি আইনজীবী বলেন, এটা সাধারণ খুনের ঘটনা নয়, এটি অন্যতম গণপিটুনির মামলা। এটা আমাদের যা আমাদের এখনো পর্যন্ত আমাদের স্ট্যাটিস্টিক্স আছে, তাতে ইন্ডিয়ার সেকেন্ড মব লিঞ্চিং এর মামলা এবং রায়োটিং এর ওয়ান অফ দ্য ফার্স্ট কেস, যেখানে আমরা লাইফ ইমপ্রিজনমেন্ট অ্যাওয়ার্ড দিলেন সাহেব। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে আবির ঘোষাল, প্রণব বন্দ্যোপাধ্যায়, কেদার প্রামাণিক, নিউজ 18 বাংলা। বন্ধুর জন্মদিনের পার্টিতে নাবালিকাকে গণধর্ষণ, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু। 2022-এর হাঁসখালির এই ঘটনায় প্রভাবশালী নেতার ছেলে সোহেল গয়ালি সহ মূল 3 দোষীকে যাবজ্জীবন দিল রানাঘাট মহকুমা আদালত। সোহেলের বাবা সহ 3 জনকে 5 বছরের কারাদণ্ড। 2022-এর 4 এপ্রিল নদিয়ার হাঁসখালি। বন্ধু সোহেল গয়ালির জন্মদিনের পার্টিতে গিয়েছিল ক্লাস 9-এর ছাত্রী, সেখানেই গণধর্ষণ। বাড়ি ফেরার পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু। এখানেই শেষ নয়,
নাবালিকার বাড়িতে চাপ দিয়ে তড়িঘড়ি দাহ করা হয় বলে অভিযোগ। 3 বছর আগের এই ঘটনায় মঙ্গলবার সাজা দিল রানাঘাট মহকুমা আদালত। গণধর্ষণ ও অনিচ্ছাকৃত খুনে দোষী সাব্যস্ত 3 জন। সোহেল গয়ালি, প্রভাকর পোদ্দার এবং রঞ্জিত মল্লিকের যাবজ্জীবন সাজা। জজ সাহেব যে রায় দিয়েছে আমি এতে খুশি না। যদি ফাঁসি হতো তাতে আমি খুশি হতাম। আমাদের পরিবারের ছাড়া পেয়ে যদি হামলা করে, যদি আবার মারধর করে আসে, সেই ভয়তে আমি খুশি না। ফাঁসি হলেই আমি খুশি হতাম। ষড়যন্ত্র ও তথ্য প্রমাণ লোপাটে দোষী সাব্যস্ত সোহেলের বাবা সমরেন্দ্র গয়ালি, এলাকার প্রভাবশালী নেতা। এছাড়া দীপ্ত গয়ালি এবং পীযূষ কান্তি ভক্ত, এই 3 জনের 5 বছরের কারাদণ্ড। তথ্য প্রমাণ লোপাটে দোষী সাব্যস্ত অংশুমান বাগচির 3 বছরের কারাদণ্ড। ষড়যন্ত্র ভয় দেখানোয় দোষী সাব্যস্ত হলেও সুরজিৎ রায় ও আকাশ বারুইকে 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে রানাঘাট মহকুমা আদালত। 4 এপ্রিল বন্ধু সোহেল গয়ালির বাড়িতে জন্মদিনের পার্টিতে যায় নাবালিকা। সেখানেই গণধর্ষণ, বাড়ি ফেরার পর অতিরিক্ত রক্তপাতে মৃত্যু। 9 এপ্রিল হাঁসখালী থানায় অভিযোগ জানায় নিহতের পরিবার। 10 এপ্রিল সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় সোহেলের এক বন্ধুকেও। 13 এপ্রিল কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই। সোহেলের বাবা সমরেন্দ্র গয়ালি এলাকার প্রভাবশালী নেতা বলে পরিচিত, তাকে গ্রেপ্তার করে সিবিআই। এরপর গ্রেপ্তার হয় আরও 6 জন। 28 জনের সাক্ষ্য গ্রহণ করে রানাঘাট মহকুমা আদালত। 2022 সালেই সিবিআই চার্জশিট দেয়। সোমবার 9 জনকে দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার সাজা ঘোষণা। এই মামলায় ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই মামলায় এই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের পারিপার্শ্বিক যে সমস্ত প্রমাণ আছে সেই সমস্ত প্রমাণ সঠিকভাবে এই মামলার জাজমেন্টের রিফ্লেকশন আসেনি। এই মামলার এগেইনস্টে আমরা হাইকোর্ট যাব। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। যে খবরে নজর রাখবো, ফের সাংগঠনিক বৈঠকে অভিষেক। শুক্রবার ফের সাংগঠনিক বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির, কি নিয়ে বৈঠক, কারা থাকবেন সেই বৈঠকে? এবারের যে বৈঠক তিনি করতে চলেছেন সে বৈঠক হচ্ছে নির্বাচনী প্রচার নিয়ে। মূলত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই গোটা রাজ্য জুড়ে নির্বাচনের প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর এই প্রচারের জন্য বিশেষ এক ধরনের ক্যাম্পেইন স্ট্র্যাটেজি তারা তৈরি করেছেন এবং এই প্রচার পর্বে তৃণমূল কংগ্রেসের 2 শীর্ষ নেতা নেত্রী তারা থাকতে চলেছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গাতে জনসভা, মিছিল বা আরো অন্যান্য জনসংযোগ কর্মসূচি নিয়ে তারা প্রচার শুরু করবেন। তবে শুধুমাত্র তো 2 জন শীর্ষ নেতা নেত্রী নয়, এই প্রচার পর্বে থাকাকালীন যারা সাংসদ, বিধায়ক যারা রয়েছেন, এছাড়া একাধিক জায়গাতে বিভিন্ন পুরসভা, ব্লকের যারা নেতা রয়েছেন, পঞ্চায়েতের বা জেলা পরিষদের যারা নেতা রয়েছেন, তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। ফলে নির্বাচনী প্রচার তৃণমূল কংগ্রেস কিভাবে করবে, কোন ইস্যু নিয়ে তারা প্রচার শুরু করতে চলেছে, মূলত সেই বিষয় নিয়ে ভোট প্রস্তুতির প্রচারের ক্ষেত্রে এই বৈঠক হতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়ত, তুমি জানো যে সোমবার দিনকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বিএলএ সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছিলেন যে বাকি যে বিএলএরা যে বিধানসভা কেন্দ্রগুলিতে রয়েছে সেই জায়গাগুলোকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মিটিং করবেন। হিয়ারিং প্রক্রিয়া এই প্রচারের মাঝেও সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে বিএল এবং সাংগঠনিক নেতারা সেই প্রক্রিয়া কিভাবে সামলাবেন তা নিয়েও এই বৈঠকে হতে চলেছে। সাংসদ, বিধায়ক, অন্যদিকে হচ্ছে ব্লকের যারা সভাপতি, জেলা পরিষদের যারা নেতা নেত্রী যারা রয়েছেন, পুরো অঞ্চলের যারা নেতা নেত্রী রয়েছেন, তারা প্রত্যেকে এই বৈঠকে হাজির থাকবেন। এখনো পর্যন্ত খবর বিকেল 4টে নাগাদ ভার্চুয়ালি বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ, ধন্যবাদ আবির। এসআইআরে বাদ যেতে চলেছে মতুয়াদের একাংশের নাম। সোমবার মেনেছিলেন ঘুরপথে, মঙ্গলবার সরাসরি মেনে নিলেন বাংলায় বিজেপির মতুয়া মুখ বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর। দায় চাপালেন নির্বাচন কমিশনের ঘাড়ে। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত।
ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা? আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? ভোটের বাংলায় এসআইআর ঘিরে ঝড় উঠেছে মতুয়াগড়ে। মতুয়ারা এসেছেন বাংলাদেশ থেকে। তাদের অনেকে সিএ এর মাধ্যমে নাগরিকত্বের দাবি জানালেও এখনো নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পাননি। এই পরিস্থিতিতে নতুন ভোটার তালিকায় তাদের নাম থাকা ঘিরে সংশয় তৈরি হয়েছে অনেকের মধ্যে। এসআইআরে যে মতুয়াদের নাম বাদ যেতে পারে তা কার্যত মেনে নিয়েছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? তো প্রতিশোধ নেওয়ার সময় উনি তো ঠিক বলেনি, উনি তো ধোকা দিয়েছে। কে ধোকা দিয়েছে? শান্তনা ঠাকুর, যে মতুয়াদের ভিতরে কোনো ভোট কাটা যাবে না আগে বলেছিল, কিন্তু এখন বলে যে ভোট কাটা যাবে। আমরা তো রাতে ঘুমাতে বেরি না। এসআইআরে মতুয়াদের নাম বাদ যাওয়ার কথা সোমবার ঘুরপথে মেনে নেন শান্তনু ঠাকুর। মঙ্গলবার মেনে নিলেন সরাসরি। এর দায় চাপালেন নির্বাচন কমিশনের ঘাড়ে। এটা ইলেকশন কমিশন দেখছে। ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা? আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? ডকুমেন্টগুলো আমি মনে করি 85 থেকে 90% মানুষের কাছে আসে। তো উদ্বাস্তু যারা, তাদের কাছে কিছু থাকবে না, এটা স্বাভাবিক। আমার মতোদের আজকে তাদের ভোট নিয়ে তাদের সিনেমিনি খেলে আজকে তাদের ভোট কেটে দেওয়ার পরিকল্পনা যে শান্তনু ঠাকুরের, সেটা সামনে প্রকাশ্যে চলে এসেছে। মতোদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা শান্তনু ঠাকুর করেছে। মতোদের আজকে যে হরিগুরুচাঁদ আজকে আমাদের সামাজিক অধিকার দিয়েছে, শিক্ষার অধিকার দিয়েছে, সেই পরিবারে জন্মগ্রহণ করে এত বড় সাহসও কাকে দিল, কিভাবে? মতুয়াদের অনেকেই এদেশে এসেছেন 2002 সালের পরে। ফলে 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম নেই, তাদের ঘনিষ্ঠ আত্মীয়ের নামও নেই। এই মতুয়াদের বড় অংশ থাকেন উত্তর 24 পরগনা এবং নদিয়ার সীমান্ত ঘেঁষা এলাকায়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 2002-এর তালিকায় নাম নেই এমন ভোটারের সংখ্যা সবথেকে বেশি উত্তর 24 পরগনা এবং নদিয়াতে। উত্তর 24 পরগনার গাইঘাটায় 2002-এর তালিকার সঙ্গে ম্যাপিং হয়নি 15% ভোটারের। বাগদায় 13%, বনগাঁ উত্তরে 11%, বনগাঁ দক্ষিণে 11%। একইভাবে নদিয়ার চাকদায় ম্যাপিং হয়নি 12%, আর রানাঘাটে 11%। এই রানাঘাটের মধ্যে পড়ে 3 বিধানসভা কেন্দ্র: রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব এবং রানাঘাট দক্ষিণ। 2021 সালে এই 8টি বিধানসভা কেন্দ্রেই জয়ী হয় বিজেপি। বঙ্গে বিজেপির বড় ভরসা মতুয়া ভোট। মতুয়াদের নাগরিকত্ব দিতে সিএ চালু করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু হাতে গোনা কয়েকজন এখনো পর্যন্ত নাগরিকত্ব পেয়েছেন। এরই মধ্যে সুপ্রিম কোর্ট সম্প্রতি বলে, আগে নাগরিকত্ব, তারপরে ভোটাধিকার। এই পরিস্থিতিতে ভোটার তালিকায় নাম থাকা ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে মতুয়াদের মধ্যে। এই উদ্বেগ যে অনর্থক নয় তা স্বীকার করে নিলেন শান্তনু ঠাকুর। দায় চাপালেন কমিশনের ঘাড়ে। এটা ইলেকশন কমিশন দেখছে। ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা? আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? নিউজ 18 বাংলা। আলিপুরদুয়ারে পথ দুর্ঘটনায় মৃত্যুর খবর। পলাশীবাড়িতে জাতীয় সড়কে 2 গাড়ির সংঘর্ষ, আলিপুরদুয়ার ও ফালাকাটার মাঝে বিপত্তি। যে ছবি দেখছেন আলিপুরদুয়ারে পথ দুর্ঘটনা, আর সেই দুর্ঘটনায় মৃত্যু। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার। রাজকুমার, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো, দুটো গাড়ি, একটা পিকআপ ভ্যান ও মারুতি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়, এবং যেটা ঘটনা সেটা হচ্ছে যে মারুতি গাড়িটি, স্থানীয় বাসিন্দারা যেটা জানিয়েছে, মারুতি গাড়িটি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো সাইড চলে গেলে কিন্তু মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে এবং একজন জখম আছে। এই ঘটনায় কিন্তু এই যে পলাশবাড়ি এলাকা, আলিপুরদুয়ার ফালাকাটা যে মহাসড়কের পলাশবাড়ি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বেশ, আমি সোনাপুর থেকে আসতেছিলাম, এখানে দেখি দুই পাশে দুইটা গাড়ি, একটা রং সাইডে আছে গাড়ি অল্টো শিলিগুড়ি নাম্বার, আর অপর সাইডে দেখি একটা বোলেরো পিকআপ। তো এখানে এসে দেখি দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে পাশাপাশি। যা শুনতে পারলাম স্বামী স্ত্রী ছিল গাড়িতে।
স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তা গোয়ালপুকুরে নতুন 2 রাস্তার শিলান্যাস পথশ্রী প্রকল্পে 1,62,00,000 টাকা বরাদ্দ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি চঞ্চল। স্বাধীনতার পর পাকা রাস্তা পাচ্ছেন প্রথমবার, কি বলছেন বাসিন্দারা? দেখো অনেকটা তোমাকে জানিয়ে রাখি যে গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের গোয়ালা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় 2টি পাকা রাস্তা শিলান্যাস করলেন রাজ্যমন্ত্রী গোলাম রাব্বানী। স্বাধীনতার পর কিন্তু ওই গ্রামে কোনোদিনও রাস্তা হয়নি, এই প্রথমবার রাস্তা শিলান্যাস হওয়াতে কিন্তু খুশি রয়েছে বাসিন্দারা। তবে এই রাস্তাগুলোর উপর দিয়ে যেটা হচ্ছে সরকার থেকে নিয়ে যে ফুলবাড়ি পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তা কিন্তু একেবারে সীমান্তবর্তী এলাকার উপর দিয়ে গেছে এবং এই রাস্তা দিয়ে কিন্তু যে সেনাবাহিনীরা তারাও কিন্তু উপকৃত হবে এমনটা কিন্তু স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। তবে রাস্তা শিলান্যাস হওয়াতে অত্যন্ত খুশি রয়েছে রাজ্যমন্ত্রী গোলাম রাব্বানীকে ধন্যবাদ জানিয়েছেন গ্রামবাসীরা। বেশ, ধন্যবাদ। অনেক দিনকার রাস্তা, কোনোদিনও একটা ঢালাই হয়নি, প্রথমে ঢালাই হচ্ছে। আমাদের যে সোলপাড়া থেকে আনল হাউস টু পূর্ব ফুলবাড়ি সিপিডব্লিউ রোড পর্যন্ত এর একটা রাস্তা হচ্ছে, তাতে আমরা গ্রামবাসী খুব খুশি। এটা তো কোনোদিনই পিচ পড়েনি বা আপনার ঢালাই পড়েনি। এই রাস্তাটা এখান থেকে 700 মিটার হবে, 22 লক্ষ টাকার বরাদ্দ করা হয়েছে। এখানকার লোক অনেক খুশি। পথশ্রী স্কিম করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা এক্সাম্পল ক্রিয়েট করেছেন, উদাহরণ ক্রিয়েট করেছেন। এই গ্রামগুলোতে কোনো দিনের রাস্তা হয়নি, এই রাস্তাঘাট করে আমরা ওনাকে ধন্যবাদ দিচ্ছি। অনেক দিন ধরে কাদায় মানুষ হাঁটাহাঁটি হয়, বর্ষার দিনে খুব পেরেশানি হয়, তো লোক এখন খুশি আছে যে রাস্তাটা হচ্ছে। এই জায়গাটা শুধু 700 মিটার জায়গা কাঁচা ছিল, ওই ইদিক উদিক হতো পাকা ছিল। এই 700 মিটার যদি জোড়া লেগে যায়, এই 4-5টা গ্রাম মিলে যোগাযোগটা ভালো থাকে। ইতিহাস গড়ল ইসরোর বাহুবলী ব্লুবার্ড ব্লক 2 স্যাটেলাইট নিয়ে মহাকাশের রকেট। হেভিওয়েট চ্যাম্পিয়ন লঞ্চ ভেহিকেলের উৎক্ষেপণ। শ্রীহরিকোটা থেকে ইসরোর রকেটের উৎক্ষেপণ। 8ম মিশনে ইসরোর বাহুবলীর রকেট মার্ক 3 মার্কিন স্যাটেলাইট নিয়ে মহাকাশে মার্ক 3 Bluebird Block 2 mission, a majestic liftoff. The rocket is beautifully searing through the bright Sriharikota sky. +20 seconds. LVM-3 M6 रॉकेट का सफलतापूर्ण उत्थापन द्वितीय प्रमोचन मंच से और अपनी उद्दिष्ट कक्षा की ओर बढ़ चला है LVM-3 M6 रॉकेट। दोनों ठोस नोदक वाले S-200 बूस्टर्स प्रज्वलित हैं। प्रथम चरण का कार्यकाल लगभग 126 सेकंड का होगा और इस दौरान यह लगभग 6000 किलो न्यूटन प्रणोद उत्पन्न कर रहे हैं। Very thrilling vibration at the launch base due to the thrusting of twin S-200 motors. +1 minute. Shato is in main auto. बहुत ही साफ नजारा देखने को मिल रहा है। यहाँ उपस्थित लोगों को बहुत ही रोमांच का अनुभव हो रहा होगा। बहुत दूर तक हम इस यान को देख पा रहे हैं और मुमकिन है कि प्रथम चरण का प्रतिगन भी ज्वलन शुरू हो चुका है। अब दोनों स्टेप ऑन बूस्टर्स और L110 परफॉर्मेंस नॉर्मल चरण